রুদ্রতাপ প্রক্রিয়া বা অ্যাডিবায়োটিক প্রসেস থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যার একটা মোস্ট ইম্পর্টেন্ট অংশ। ক্লাস 11 স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আছেই, হয় নিউমেরিক্যাল এবং থিওরিক্যাল দুটোই আছে। 9 স্টুডেন্টরাও তারাও দেখতে মিস করবে না, তোমাদের জন্য ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ। আজকে যে বিষয় সেটা হচ্ছে রুদ্রতাপ প্রক্রিয়া, তাপগতিবিদ্যার একটা পার্ট। আচ্ছা, অ্যাডিবায়োটিক প্রসেস ইংলিশে বলা হচ্ছে। পুরো বিষয়টা জানতে গেলে প্রথম জানতে হবে সিস্টেম জিনিসটা কি। শর্টকাট পদ্ধতিতে জানো সিস্টেম কি। একটা জিনিস, আমরা যে পাম্পারের সাহায্যে পাম্প দিই সাইকেলে, সেই পাম্পারে কি যখন আমরা কি করি না, যখন পাম্পারটা উপর দিয়ে তুলি তখন কি হয় না, ওর ভিতরে কি আছে একটা ওয়াশার আছে। ওয়াশারটা কি হয় না, ওই চঙের ভিতরে উপরে উঠে আসে। যখন আমরা পাম্প দিই তখন কি হয়, ওই ওয়াশারটা নিচে নামে। ওই যে ওয়াশারটা চঙের ভিতরে উঠছে নামছে, ওই ওয়াশারটাকে বলছে পিস্টন। তাহলে পিস্টন অ্যাকচুয়ালি কি, চলমান ঢাকনাকেই বলা হচ্ছে পিস্টন। কি বলা হচ্ছে, চলমান ঢাকনাকে বলা হয় পিস্টন। তাহলে এখানে একটা জিনিস দেখো, এটা একটা মনে করো গ্যাস জার। তাহলে এই গ্যাস জারের মধ্যে যদি একটা ঢাকনা থাকে এবং এই ঢাকনাটা চলমান হয়, মানে এটাকে চাপ দিয়ে ঢাকনাটা নিচে নামে, আবার যদি চাপ সরিয়ে নিই তাহলে ঢাকনাটা উপর দিকে উঠে। তাহলে এই চলমান ঢাকনাটাকে তখন কি বলবো, পিস্টন বলবো। তাহলে পিস্টনযুক্ত কোনো গ্যাস জারের মধ্যে যদি কিছু পরিমাণ গ্যাস নেওয়া হয় তাহলে ওই গ্যাসটাকে বলছি সিস্টেম বা সংস্থা। আর এই গ্যাসটা ছাড়া বাকি এই যে গ্যাস জার, পিস্টন, এই টোটাল অংশটাকে বলছি পরিবেশ। তাহলে এই অংশটাই আমি যা কিছু আলোচনা করব বারবার ধরে আমি একটা কথা বলবো, সিস্টেম। সিস্টেম কথাটা ইউজ করব। সিস্টেম বা সংস্থা জিনিসটা কি বলছে, কোনো পিস্টনযুক্ত গ্যাস জারের মধ্যে যদি কিছু পরিমাণ গ্যাস ভেতরে নেওয়া হয় তাহলে ওই গ্যাসটাকে বলছি সংস্থা বা সিস্টেম। আর পরিবেশ কোনটাকে বলছি, ওই যে গ্যাস জারটাকে, পিস্টনটাকে, এই টোটালটাকে বলছি পরিবেশ। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে আসছি রুদ্রতাপ প্রক্রিয়া সম্পর্কে। কি জিনিসটা রুদ্রতাপ মানে কি, তাপটাকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। মানে এর ভেতরে গ্যাস আছে, সেই গ্যাসের যে তাপমাত্রা আছে সেই তাপটা বাইরে বেরিয়ে আসতে পারবে না, আবার বাইরে থেকে কোনো তাপ ভেতরে যেতে পারবে না। এই হচ্ছে ঘটনা। পরিবেশ থেকে কোনো তাপ ভেতরে ঢুকতে পারবে না, আবার ভেতরে যে তাপটা আছে সেই তাপ বাইরে বেরিয়ে আসতে পারবে না। অর্থাৎ তাপটা ভেতরে যেটা থাকছে রুদ্ধ হয়ে গেল, অবরুদ্ধ হয়ে গেল। এই জন্য রুদ্ধতাপ বলছি। বিষয়টা কি বলছে, যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন হলেও সিস্টেম এবং পরিবেশের মধ্যে কোনোরূপ তাপের আদান প্রদান হয় না, সেই প্রক্রিয়াটাকে বলছি রুদ্ধতাপ প্রক্রিয়া। এখানে আমি ডেফিনেশনটা অলরেডি লিখে রেখেছি, তোমরা টুকে নিতে পারো। প্রথম দেখো, এই রুদ্ধতাপ প্রক্রিয়ায় কী কী জিনিসগুলো ঘটে সেই ঘটনাগুলো আমি একটু দেখব। প্রথম দেখো যে তাপগতিবিদ্যার ফার্স্ট ল, প্রথম সূত্রটা কী ছিল। বলছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কী ছিল। প্রথম সূত্রটা এটাই বলছিল যে যখন কোনো সিস্টেমকে তাপ দেওয়া হয়, সিস্টেম মানে কি, এর ভেতরে যে গ্যাস আছে এই গ্যাসটাকে বলছে, এর ভেতরে যে গ্যাস আছে গ্যাস জারের মধ্যে, এই গ্যাসটাকে যদি কিছু পরিমাণ তাপ দিই তাহলে কী হবে, বলছে ওই তাপের কিছু অংশ গ্যাসের অভ্যন্তরীণ গতিশক্তি বৃদ্ধি করবে বা ইন্টারনাল এনার্জিটাকে বাড়াবে। বাকি অংশ কি করবে না, বাকি অংশ ওই সংস্থাটা কিছু পরিমাণ কার্য করবে। অর্থাৎ আমি যে পরিমাণ তাপ দিলাম সেই তাপটা দুটো অংশ কাজ করলো। একটা অংশ কি করলো না, গ্যাসের অভ্যন্তরীণ গতিশক্তি বৃদ্ধি করে। আমরা একটা জিনিস দেখে থাকি যে যখন কোনো জায়গায় আগুন লাগে সেই জায়গায় বাতাসটি কী হয় না, গরম হয়ে যায়। গরম বাতাস কী হয়, উপরে উঠে যায়। তাহলে যখন আগুন লাগে তখন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পায়। এখন যত গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পাবে তত গ্যাসের অণুগুলোর ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ গতিশক্তি বৃদ্ধি পায়। এই অভ্যন্তরীণ গতিশক্তি বৃদ্ধি পাওয়ার জন্য গ্যাসের অণুগুলো কী হয়, উপরে উঠে যায়। যার ফলে সেখানে একটা শূন্যতার সৃষ্টি হয়। এই সাময়িকভাবে শূন্যতা পূরণ করার জন্য পরিবেশ থেকে, পারিপার্শ্ব থেকে কি হয়, ঠান্ডা বাতাস সেখানে ছুটে আসে। এই জন্য কোনো জায়গায় যদি আগুন লাগে সেই জায়গায় আমরা কি দেখতে পাই, একটা ঝড় বইছে যেমন সেরকম। তাহলে একটা সিস্টেমে যদি কিছু পরিমাণ তাপ দেওয়া হয়, মানে এই গ্যাসটাকে কিছু পরিমাণ যেই তাপ দিই, তাহলে এই তাপের কিছু অংশ কী হবে, গ্যাসের ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ গতিশক্তি বৃদ্ধি করবে। বাকি অংশের সাহায্যে গ্যাসটা কী করবে, কিছু পরিমাণ কাজ করবে। তাহলে ওই যে পরিমাণ আমি তাপ দিলাম সেই তাপটাকে যদি ডিকিউ ধরি, তাহলে ডিকিউ সমান কি না, যে পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ গতিশক্তি বৃদ্ধি হলো সেটাকে যদি ডিউ ধরি, তাহলে ডিউ এবং ওই গ্যাসটা যে পরিমাণ কার্য করলো সেটাকে ডিডব্লিউ যদি ধরি, তাহলে লিখতে পারি ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ। দিস ইজ দি ম্যাথামেটিক্যাল ইকুয়েশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ। আমি যদি তাপ না দিই তাহলে কী হবে, ডিকিউটা জিরো হয়ে যাবে। তাহলে আমি যদি তাপ না দিই, অর্থাৎ পরিবেশ থেকে কোনো তাপ গ্যাসে গেল না, সেক্ষেত্রে ডিকিউ সমান কত, জিরো। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কী হয় না, পরিবেশ থেকে কোনো তাপ দেওয়া হয় না, অর্থাৎ আমি কোনো তাপ প্রদান করি না, সেক্ষেত্রে ডিকিউটা কী হয়, জিরো হয়। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কী দেখতে পাই, ফার্স্ট লয়ের ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কেমন পাবো না, ডিকিউটা জিরো করে দাও। তাহলে ডিকিউ যদি জিরো হয়ে যায় মানে আমি কোনো তাপ সরবরাহ করলাম না। ডিকিউ জিরো হলে কত হবে, জিরো সমান ডিউ প্লাস ডিডব্লিউ। এখান থেকে পাই ডিডব্লিউ সমান মাইনাস ডিউ।
এই যে DW সমান মাইনাস DU, দিস ইজ ম্যাথামেটিক্যাল ইকুয়েশন অফ অ্যাডিবায়োটিক প্রসেস অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এটা রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। তাহলে অনেক সময় কোশ্চেন পড়ে যে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা কেমন, তাহলে এইটা হচ্ছে তার গাণিতিক রূপ, DW সমান মাইনাস DU। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে এই হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। আশা করি বিষয়টা বুঝতে পারলে, মানে বাইরে থেকে ভেতরে কোনো তাপ ঢুকবে না, আবার ভেতরে কোনো তাপ বাইরে বেরিয়ে আসতে পারবে না। এই জন্য এই পদ্ধতিটাই যে তাপটা আছে সেই তাপটা কী হচ্ছে, অবরুদ্ধ হয়ে আছে, তাপের কোনো আদান প্রদান হচ্ছে না। এই জন্য এই পদ্ধতিটা বলছি রুদ্ধতাপ পদ্ধতি। ডেফিনেশন টুকতে চাইলে ভালো করে টুকে নিতে পারো। বলছে যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন হলেও সিস্টেম এবং পরিবেশের মধ্যে কোনোরূপ তাপের আদান প্রদান হয় না, সেই পদ্ধতিটাকে বলছে রুদ্ধতাপ পদ্ধতি। এই রুদ্ধতাপ পদ্ধতির ক্ষেত্রে কী দেখতে পাই, ডিকিউ সমান 0, অর্থাৎ যে পরিমাণ তুমি তাপ দাও সেই তাপটাকে আমরা ডিকিউ ধরি সাধারণত। এই তাপ দেওয়া হচ্ছে না, আবার তাপ বেরিয়ে আসতে পারছে না, অর্থাৎ ডিকিউ এর ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় ড্যাশ 0 হয়, ডিকিউ 0 হয়, অর্থাৎ তাপের আদান প্রদান 0 হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এবার দেখো যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কতগুলো বৈশিষ্ট্য পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পরে পরীক্ষায়। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কী হয়েছে না, এখানে টেম্পারেচার বৃদ্ধি পাবে না, গ্যাসের আয়তনের পরিবর্তন হতে পারে, চাপের পরিবর্তন হতে পারে, কিন্তু কী হবে না, টেম্পারেচারের পরিবর্তন হবে না। তাহলে কী হতে হবে, বলছে পিস্টনটাকে যদি আস্তে আস্তে তুলি তাহলে কী হবে, গ্যাসটা বাইরে থেকে তাপ নেবে এবং নিয়ে কী হবে, এর আয়তন আস্তে আস্তে বাড়বে। কিন্তু হঠাৎ করে যদি আমি পিস্টনটাকে উপরে তুলে দিই তাহলে কী হবে, ভেতরে যে গ্যাস আছে মানে ওই সিস্টেমটা পরিবেশ থেকে তাপ নিতে তো তার একটা সময় চাই, সেই তাপটা নিতে সময় পাবে না। আমি যদি হঠাৎ করে বাড়িয়ে দিই আয়তনটা, বাড়িয়ে দিই, অর্থাৎ হঠাৎ করে যে পিস্টনটা উপরে তুলে নিই, তাহলে পুরো গ্যাসটা হঠাৎ করে আয়তন বৃদ্ধি পেয়ে যাবে। সেক্ষেত্রে ওই গ্যাসটা আয়তন বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের দরকার সেই তাপটা কোথা থেকে নেয়, পরিবেশ থেকে। তো হঠাৎ যদি বৃদ্ধি করি অকস্মাৎ, তাহলে সেক্ষেত্রে কী হবে, পরিবেশ থেকে তাপ নিতে সময়ই পাবে না, যার ফলে কী হবে, টেম্পারেচারটা একই থেকে যাবে, অর্থাৎ আয়তনের পরিবর্তন হলো। আর আয়তনের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, প্রেসার বা চাপের পরিবর্তন হবে। তাহলে আয়তন এবং চাপের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই টেম্পারেচার কোনো পরিবর্তন ঘটবে না, যদি হঠাৎ করে ঘটানো হয় ঘটনাটা, ঠিক আছে, ওটা হঠাৎ করে যদি পিস্টনটা তুলে নেওয়া হয়। তাহলে এবার আসছি রুদ্ধতাপ প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি, এটাই বলছে এই প্রক্রিয়াটা অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন প্রক্রিয়া। নাম্বার 1, এই প্রক্রিয়াটা কি অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন প্রক্রিয়া, অর্থাৎ খুব হঠাৎ করে যদি দ্রুত ঘটনা ঘটানো যায়, হঠাৎ করে আয়তন বৃদ্ধি পেয়ে গেল, তাহলে পরিবেশ থেকে তাপটা নিতে পারলো না, যার ফলে তাপের কোনো পরিবর্তন হলো না, আয়তন পরিবর্তন হয়ে গেল, চাপের পরিবর্তন হয়ে গেল। তাহলে যদি আস্তে আস্তে এইটাকে বাড়ানো হয়, অর্থাৎ পিস্টনটাকে যদি আমি আস্তে আস্তে তুলি, তাহলে কী হবে, এই সিস্টেমটা মানে ভেতরে যে গ্যাসটা আছে সে পরিবেশ থেকে আস্তে আস্তে তাপ নেবে এবং আয়তন বাড়বে বা টেম্পারেচার চেঞ্জ হবে। যদি হঠাৎ তুলে দিই তাহলে কী হবে, পরিবেশ থেকে তাপ নিতে যে সময়টা সেই সময়টাই সে পেলো না, অর্থাৎ টেম্পারেচারটা একই থেকে গেল, আয়তন এবং চাপের পার্থক্য ঘটে গেল। বিষয়টা ক্লিয়ার। তাহলে এই রুদ্ধতাপ প্রক্রিয়া বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে ফার্স্ট সেটা হচ্ছে এই পদ্ধতি অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন পদ্ধতি। নাম্বার 1। নাম্বার 2 কি বলছে, পাত্রটাকে অবশ্যই তাপের কুপরিবাহী হতে হবে। বলছে এই যে পাত্রটা তুমি নেবে ব্যবহার করবে, এটা অবশ্যই তাপের কুপরিবাহী হতে হবে। যদি কুপরিবাহী না হয় তাহলে বাইরের টেম্পারেচার ওই পাত্রটা নেবে, ওই পাত্রটা আবার কি গ্যাসটাকে সেই তাপমাত্রা সাপ্লাই করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। আচ্ছা, 3 নম্বর পদ্ধতি কি বলছে, এই প্রক্রিয়াটা P(V⁴ সমান ধ্রুবক এই সূত্রটাকে মেনে চলে। তাহলে এই যে পদ্ধতি, এই রুদ্ধতাপ পদ্ধতি, এই প্রক্রিয়াটা কোন সূত্রকে মেনে চলে, P(V⁴ সমান ধ্রুবক। পি মানে কি, পি মানে হচ্ছে প্রেসার অফ দি গ্যাস, এই সিস্টেমটার মধ্যে যে গ্যাসটা আছে তার প্রেসার। ভি মানে কি, ভি মানে হচ্ছে ভলিউম। আর গামাটা কি না, গামা হচ্ছে আমরা জানি, এর আগে আমি দেখিয়েছি, গামা সমান CP/CV। CP/CV এটাকে আমি গামা বলছি। এখানে একবার দেখে নাও যে গামা সমান কত, CP/CV। CP মানে কি, স্থির চাপে আপেক্ষিক তাপ। গ্যাসের আপেক্ষিক তাপ করকম, দুরকম। একমাত্র গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ দুরকম দেখতে পাই, একটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ যেটাকে আমরা সিপি ধরি, আর একটা হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ যেটাকে আমরা সিভি বলি। এই স্থির চাপে আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ দুটোর যে রেশিও বা অনুপাত, সেই অনুপাতটাকে আমরা গামা বলি, সেটা এখানে লেখা আছে। P(V⁴ সমান ধ্রুবক এই সূত্রটা মেনে চলে আমাদের অ্যাডিবায়োটিক প্রসেস। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এরপর যেটা যাব যে রুদ্ধতাপ প্রক্রিয়ার সমীকরণগুলো লেখো। অনেক সময় কোশ্চেন হয়,
তোমাদের ক্লাস 11 স্টুডেন্টদের জন্য যে রুদ্ধতাপ প্রক্রিয়ার সমীকরণগুলি লিখো। তাহলে কী কী সমীকরণগুলো পাচ্ছি দেখো। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, 1 নম্বর। 2 নম্বর কি, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 এটা সমান ধ্রুবক। 3 নম্বরটা কি, টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা এটা সমান ধ্রুবক। এই তিনটে যে সমীকরণ, এই সমীকরণগুলো হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার সমীকরণ, এই তিনটেই সমীকরণ, ঠিক আছে। ওকে, এবার আমি দেখাচ্ছি যে পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, এটা তো আমরা জানলাম এখান থেকে। টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক, এটা কি করে হলো সেখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, এইটা থেকে আমি এটা, অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকে কীভাবে 2 নম্বর সমীকরণে যাব এবং 1 নম্বর সমীকরণ থেকে কীভাবে 3 নম্বর সমীকরণে যাব সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি পদ্ধতিগুলো। দেখো দেখো ফার্স্ট ইকুয়েশনটা কী ছিল, পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, এটা কি না, এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস বা রুদ্ধতাপ প্রক্রিয়ার সমীকরণগুলোর মধ্যে ফার্স্ট যে ইকুয়েশনটা, পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। আমরা একটা জানি যে পিভি সমান এনআরটি, এই সমীকরণটা আশা করি জানি। এন মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের যে সমীকরণ, সেই সমীকরণটা কি, পিভি সমান এনআরটি। পিটা কি, পিটা হচ্ছে প্রেসার অফ গ্যাস, ভিটা কি ভলিউম অফ গ্যাস, গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, এনটা কি কত মোল গ্যাস, 1 মোল 2 মোল 4 মোল কত মোল গ্যাস, এনটা হচ্ছে মোল, নাম্বার অফ মোল। একটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, বাস আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে আর টিটা কি, টিটা হচ্ছে টেম্পারেচার অফ দি গ্যাস, তাহলে ওই গ্যাসের মধ্যে যে টেম্পারেচার সেটা হচ্ছে টি, ঠিক আছে। ওকে, এখন দেখো পিভি সমান এনআরটি, এই সমীকরণটা আমরা জানি। আচ্ছা, এখান থেকে পি এর মানটা বার করবে, পি সমান কত, এনআরটি বাই ভি, ব্যাস। পি এর পরিবর্তে আমি কি লিখতে পারি, এনআরটি বাই ভি, সেটাই এখানে করব। দেখো পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, পি এর পরিবর্তে লিখছি কি, এনআরটি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। আশা করি বিষয়টা ক্লিয়ার তোমরা, আমি যেটা বলতে চাইছি। দেখো পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, আচ্ছা পি এর পরিবর্তে কি লিখতে পারি, এনআরটি বাই ভি, এই যে পিভি সমান এনআরটি, তাহলে পি সমান কত, এনআরটি বাই ভি, এই মানটা বসাবো। পি এর পরিবর্তে এনআরটি বাই ভি এই মানটা পুট করছি, তাহলে পি এর পরিবর্তে বসাচ্ছি এনআরটি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। এখন দেখো এখানের মধ্যে কী কী রাখবো সেটাকে দেখো, এখানে টি আর ভি, মানে টিটাকে রাখছি আর এটাকে যদি ভি, ওপরে কী আছে ভি টু দি পাওয়ার গামা, নিচে আছে ভি, তাহলে এইটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কী পাবো, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 আর টিটা যেমন আছে, আর এন আরটাকে এখানে বসিয়ে দাও, তাহলে এটা সমান কি লিখতে পারি, ধ্রুবক বাই এন আর। এখন এনটা কি, এনটা হচ্ছে কত মোল গ্যাস, 1 মোল 2 মোল 3 মোল, তাহলে এনটা হচ্ছে কনস্ট্যান্ট। আর আরটা কি, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে, আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা আরটা হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে এই টোটাল পোর্শনটাই তো ধ্রুবক, তাহলে এই অংশটা ধ্রুবক যদি হয় তাহলে আমি লিখতে পারি টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 এটা সমান ধ্রুবক। আর এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনটা, এটা দেখো টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম। আবার 1 নম্বর থেকে আমি 3 নম্বরটা কী করে পাবো সেটা খুলে দেখো, 1 নম্বর থেকে 3 নম্বর, 1 নম্বর সমীকরণ লিখো, পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক হয়ে গেল। আবার আমরা জানি পিভি সমান কত, এনআরটি, এখান থেকে ভি এর মান বার করো, ভি সমান কত, ভি সমান এনআরটি বাই পি, অর্থাৎ যেখানে ভি থাকবে তার পরিবর্তে লিখতে পারি এনআরটি বাই পি, লিখতে পারি, সেটাই করা হয়েছে। দেখো তাহলে এখানে কী ছিল, পি ভি টু দি পাওয়ার গামা, তাহলে পিটাকে পি দেখলাম, আচ্ছা ভি এর পরিবর্তে মান বসাও, ভি এর পরিবর্তে কি লিখতে পারি, এনআরটি বাই পি, তাহলে এনআরটি বাই পি টু দি পাওয়ার গামা। এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এটা সমান ধ্রুবকটা এন টু দি পাওয়ার গামা আর টু দি পাওয়ার গামা। আমরা জানি এই পোর্শন পুরোটাই তো কত না কনস্ট্যান্ট, কারণ এন টু দি পাওয়ার গামা আর টু দি পাওয়ার গামা এইগুলো যদি কনস্ট্যান্ট হয়, উপরটা তো কনস্ট্যান্ট ছিল, ধ্রুবক ছিল, তার পুরো পোর্শনটা ধ্রুবক, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি না, টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা এটা সমান ধ্রুবক। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে এই হচ্ছে পদ্ধতি, আর এই সমস্ত সমীকরণগুলো যদি তোমরা দেখে যাও, আশা করি এখান থেকে যত টাইপের কোশ্চেন হয় তত টাইপের কোশ্চেন তোমরা অ্যান্সার দিতে পারবে। তাহলে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে রাখবে।